ভোরের কুয়াশা তখনও চা বাগানের ঢালে ঘিরে রেখেছে সিলেটের ছোট্ট গ্রামটিকে। সেই কুয়াশার ভেতর দিয়ে বেরিয়ে এলেন আশা রহমান। হাতে শক্ত করে ধরা সরকারি সিলমোহর লাগানো একটি ভর্তির চিঠি। কাগজটিই যেন তার ভবিষ্যতের দরজা খোলার চাবি। মাটির বাড়ির টিনের ছাদে আগেই মরিচা ধরেছে। ভেতরে বসে আছেন দাদু আব্দুল করিম লাঠিতে ভর দিয়ে। 2 বছর আগে থেকে তার চোখে আর আলো নেই। কণ্ঠে একরাশ খসকসে ক্লান্তি নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তুই নিশ্চিত তো, আশা? এই দূরের শহরে গিয়ে সামলাতে পারবি? আশা মৃদু হেসে দাদুর দিকে তাকাল। হ্যাঁ দাদু, এটা পুরো বৃত্তি। থাকার খাওয়ার ব্যবস্থা সব আছে। আমি চেষ্টা না করলে চলবে না গি। দাদুর মুখ শক্ত হয়ে উঠল। শোনো, বাইরের দুনিয়া বইয়ের পাতার মতো মিষ্টি না। মানুষ কখনো কাটার চেয়েও ধারালো হয়, আবার শীতের কুয়াশার মতো ঠান্ডা গি। আশা হাঁটু গেড়ে দাদুর হাত ধরল। আমি হার মানব না। শুধু ভান করব আমি সাধারণ, যেন কেউ হিংসা না করে। দাদু কিছুক্ষণ চুপ থেকে হেসে উঠলেন, হাসিটা তেতো। তোকে বোকার সাজতে হবে, কিন্তু তোর এই বোকার অভিনয়ও শহরের অনেক জ্ঞানীদের হার মানাবে গি। সকালটা আরেকটু আলো হয়ে উঠতেই আসার যাত্রা শুরু হল। গ্রামে কোনো বাস আসে না। তাই সে উঠল পাশের বাড়ির দুলাভাই কামাল মিয়ার চা পাতা বোঝাই ট্রাকে। পেছনে বস্তার ভেতর সবুজ চা পাতার গন্ধ মিশে আছে ভেজা বাতাসে। আশার মাথায় সাধারণ বেনি করা চুল, গায়ে সেকেন্ড হ্যান্ড স্কুল ড্রেস, যা তাকে 2 সাইজ বড়। পিঠে পুরনো সবুজ ব্যাগ, যা একাধিকবার সেলাই করতে হয়েছে। ট্রাক কাঁপতে কাঁপতে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা নামল। বুকের কাছে ভাঁজ করা চিঠিটা আঁকড়ে ধরল আশা। বুকের ভেতর ধুকপুক করছে ভয় আর আশার মিশ্র স্রোত। সে মনে মনে ফিসফিস করল, আমিই যাচ্ছি এই অচেনা দুনিয়ায়। দেখি ভাগ্যে কি আছে গি। সিলেট শহর পর্যন্ত গিয়ে সে নামল। তারপর লোকাল ট্রেনে উঠে কয়েক ঘণ্টার ভ্রমণ। জানালার বাইরে সবুজ মাঠ, নদীর ধারা ধীরে ধীরে বিলীন হল। কানে ভেসে এল ভিক্ষুকের ডাক, চা ওয়ালার হাক, আর অজস্র মানুষের ভিড়। অবশেষে ঢাকা। রাস্তার হর্ন, গাড়ির ভিড়, ধুলা আর ধোঁয়ায় দম বন্ধ হওয়ার মতো। ছোট্ট খ্যাং অটোতে চেপে পৌঁছাল শহরের অন্যতম অভিজাত স্কুল, শাহজালাল কলেজিয়েট। বিশাল কাচের ফটক, দোতলা ভবনের সামনে সারি সারি প্রাইভেট কার। ছেলেমেয়েরা চকচকে ইউনিফর্মে, ব্যাগে নামিদামি ব্র্যান্ড। আশার চোখ ধাঁধিয়ে গেল। ফটক পেরোতেই যেন সব চোখ তার দিকে ঘুরে গেল। কেউ মুচকি হাসল, কেউ নাক চেপে ধরল যেন তার শরীর থেকে গ্রামের গন্ধ ভেসে আসছে। কিন্তু আশার হাঁটায় কোনো দোদুল্যমানতা ছিল না। ভেতরে সে জানত সামনে যা আছে তার জন্য প্রস্তুতি সে নিয়েই এসেছে। এখান থেকেই শুরু হবে তার নতুন যুদ্ধ, ঢাকার আডম্বরময় শিক্ষালয়ে, যেখানে তার বুদ্ধি ঢেকে রাখতে হবে অজ্ঞতার মুখোশ দিয়ে। ঢাকা শহরের ভিড়, হর্ন আর ধোয়ার ভেতর দিয়ে অবশেষে পৌঁছাল আশা রহমান তার নতুন জীবনের দোরগোড়ায়, শাহজালাল কলেজিয়েট স্কুল। বিশাল কাচের ফটক, চকচকে মার্বেলের দেওয়াল, সারি সারি প্রাইভেট কার আর এসইউভি। বাইরে থেকেই বোঝা যায় এ এক অন্য জগৎ, যেখানে টাকা আর প্রভাবই যেন আসল পরিচয়। ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন অচেনা দৃষ্টি ভেদ করে গেল শরীর। শিক্ষার্থীরা নিখুঁত ইস্ত্রি করা ইউনিফর্ম পরে, ছকচকে জুতো দাঁড়িয়ে তাকিয়ে রইল আশার দিকে। তাদের ফিসফিসানি স্পষ্ট শোনা গেল, এটা না কি চা বাগান থেকে এসেছে গি। দেখেছ ব্যাগটা কত পুরনো ঘি। কিছু মেয়েরা নাক সিটকাল, যেন তার শরীর থেকে কাদা বা বৃষ্টির গন্ধ বেরোচ্ছে। আশা নিচু গলায় ফিসফিস করতে লাগল নিজের ভেতরেই, আমি এখানে শেখার জন্য এসেছি, প্রমাণ করার জন্য না গি। সেদিন সকালেই তাকে নিয়ে যাওয়া হল এক শ্রেণীর বিজ্ঞান শাখার ক্লাসরুমে। দরজায় দাঁড়িয়ে থাকা শিক্ষকাকে দেখেই বোঝা গেল উনি কঠোর শৃঙ্খলাপরায়ণ। পাতলা ফ্রেমের চশমা, খোপায় বাঁধা চুল, নাম রিজিয়া আক্তার ম্যাডাম। স্কুলে তিনি গণিত শিক্ষিকা হিসেবে পরিচিত, আর তার মন্তব্যের ধার খুবই তীক্ষ্ণ। স্টাফ সদস্য পরিচয় করিয়ে দিলেন, ম্যাডাম, এ হচ্ছে আশা রহমান। সিলেটের একটি গ্রাম থেকে এসেছে। পূর্ণ বৃত্তি নিয়ে ভর্তি হয়েছে গি। ম্যাডাম মাথা থেকে পা পর্যন্ত তাকালেন আশার দিকে। ঠোঁটে হালকা ব্যঙ্গ নিয়ে বললেন, ঠিক আছে, ওকে শেষ বেঞ্চে বসতে দিন। জানালার ধারে আশা চুপচাপ গিয়ে বসে পড়ল। ক্লাসে হাসাহাসি, খিলখিলানি শুরু হল। সামনে বসা এক ছেলে ফিসফিস করল যথেষ্ট জোরে, আরে এ তো চাষাভুষার মেয়ে। গাণিতিক সমাধান করবে নাকি ধান রোপণ। সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। আশা মাথা নিচু করল, কিন্তু তার ঠোঁটের কোণে চাপা হাসি।
ক্লাস শুরু হল। বোর্ডে জটিল ইন্টিগ্রালের সমীকরণ লিখলেন রিজিয়া ম্যাডাম। কে পারবে সমাধান করতে? আশা সহজেই উত্তর জানত। কিন্তু সে চুপ রইল, কলম দিয়ে শুধু খাতায় আঁকিবুকি করতে লাগল, যেন বুঝতে পারছে না। ম্যাডাম তাকিয়ে বললেন, ক্লিও, তুমি চেষ্টা কর গি। প্রথম বেঞ্চে বসা ক্লিও চৌধুরী, ধনী ব্যবসায়ীর মেয়ে, উঠে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল। উত্তর আংশিক সঠিক হলেও ম্যাডাম প্রশংসা করলেন। ভালো, ক্লিও। অন্তত চেষ্টা করেছই। তারপর ম্যাডামের চোখ ঘুরে গেল আশার দিকে। আশা, তুমি কিছু বুঝতে পেরেছ? নাকি ধীরে ধীরে বোঝাতে হবে? ক্লাস আবারও খিলখিলিয়ে উঠল। আশা মুখ তুলে মৃদু হাসল। আমি ধীরে ধীরে বুঝতে চাই, ম্যাডাম। ভুল করার ভয় আছে গি? ম্যাডাম ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়লেন। হ্যাঁ, সবাই তো একসঙ্গে বুঝতে পারে না গি। কথাগুলো ছিল ব্যঙ্গাত্মক, বোঝাই যাচ্ছিল। কিন্তু আশা আবার খাতায় নোট লিখতে লাগল। আসলে সেটা ছিল মানুষের আচরণের নোট, সমীকরণের নয়। সেই মুহূর্তেই সে স্থির করল, এই শহরে টিকে থাকতে হলে তাকে বোকার মুখোশ পড়তেই হবে। কারণ অনেক সময় অজ্ঞতার অভিনয়ী সত্যকে অহংকারী চোখ থেকে আড়াল করে রাখার সবচেয়ে নিরাপদ উপায়। দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে, কিন্তু প্রতিটি মুহূর্তেই আশা রহমান বুঝতে পারছিল, এখানকার পৃথিবী তার গ্রামের চা বাগানের ঢালের মতো সহজ নয়। ক্লাসে তাকে প্রায় ছোট ছোট পরীক্ষার কি মুখে পড়তে হয়। একদিন রিজিয়া ম্যাডাম হঠাৎ বললেন, আশা, দাঁড়িয়ে এই অংশটা পড়ে শোনাও। এটা রবীন্দ্রনাথের লেখা গি। আশা ছোটবেলা থেকেই দাদুর কাছ থেকে কবিতা শুনে এসেছে। চাইলে সে নিখুঁত উচ্চারণে পড়তে পারত। কিন্তু সে ইচ্ছে করল হোঁচট খেতে, কিছু শব্দ ভাঙা স্বরে পড়তে। পুরো ক্লাস তখন হেসে উঠল। সামনে বসা ক্লিও ঠোঁটে ঠোঁট চেপে হাসি চাপলেও তার চোখে ব্যঙ্গের ঝিলিক। আশা যেন কিছুই শুনল না। চুপচাপ বসে পড়ল। খাতায় লিখল মাত্র 3টি শব্দ, তাদের হাসি আমার ঢাল। স্কুল শেষে তার দিনযাপনও ছিল আলাদা। অন্যান্য শিক্ষার্থীরা যেখানে ড্রাইভার চালিত গাড়িতে বাড়ি ফিরত, সে হেঁটে যেত সেই সস্তা ছাত্রাবাসে, যেটা শাহজালাল কলেজিয়েটের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। জায়গাটা মোহাম্মদপুরের পুরনো একটি ভবনে। দেওয়াল স্যাঁতসেঁতে, ঘরে ভাঙা খাট আর টিনের আলমারি। কিন্তু আশার কাছে এটাই ছিল স্বপ্নের আশ্রয়। ইউনিফর্মও ছিল কারো দেওয়া পুরনো পোশাক, যা তাকে 2 সাইজ বড়। কাঁধ থেকে ঝুলে পড়ত, হাতা গোটাতে হতো। আর সেই পুরনো সবুজ ব্যাগ, যেটা বারবার ছিঁড়ে গিয়ে সেলাই করতে হয়েছে। ঢাকা শহরের কোলাহল তাকে একা করে তুলত। ট্রাফিক জ্যামে আটকে থাকা গাড়ির হর্ন, মসজিদের আজানের ডাক, বর্ষার দিনে বুড়িগঙ্গার ভেজা গন্ধ, সব মিলিয়ে অচেনা আর অস্বস্তিকর এক পরিবেশ। ক্লাসে সহপাঠীরা তার হাতের লেখা নিয়ে মজা করত। গ্রামের মেয়ের হাতের লেখাও গ্রামীণ। কেউ কেউ বলত, এই মেয়েটা বোকার ভান করছে। আসলে ও কিছুই জানে না গি। আশা সব শুনত, কিন্তু চুপ থাকত। তার ভেতরে যে ঝড় বইছে তা প্রকাশ পেত না বাইরে। সে জানত, এখন চুপচাপ সহ্য করতে হবে। সময়ই তার সবচেয়ে বড় অস্ত্র। রাতে মোমবাতির আলো খাতায় লিখত নিজের অনুভূতি। লিখত, তারা ভাবে আমি দুর্বল, অথচ আমি আড়ালে গড়ছি শক্তির দেয়াল। এই নীরবতাই একদিন আমার জয়ধ্বনি হবে গি। এভাবেই তার প্রাথমিক দিনগুলো কেটে গেল, বিদ্রূপ, অপমান, একাকিত্বের মধ্যে। তবুও সে ভেঙে পড়ল না। বরং প্রতিটি আঘাত জমিয়ে রাখল বুকের ভেতর, যেন একদিন সেগুলোকে রূপান্তর করবে শক্তিতে। সেদিন দুপুরে বৃষ্টি নেমেছিল হঠাৎ। স্কুল শেষে প্রায় সব শিক্ষার্থীই ছাতা মাথায় গাড়িতে চেপে চলে গেল। ফটকের সামনে লম্বা সারি, ড্রাইভাররা ছাতা ধরে অপেক্ষা করছে। আর আশা রহমান দাঁড়িয়ে আছে একা, করিডোরের ছাউনির নিচে, ভেজা ব্যাগ বুকে চেপে। সে জানে না কিভাবে নতুন এই শহরে রাস্তা চিনে বাসা পর্যন্ত যাবে। ঠিক তখনই পাশ থেকে এক কণ্ঠস্বর ভেসে এল। তুমি এখনো বাড়ি যাওনি? আশা চমকে তাকাল। দেখতে পেল পাতলা ধূসর জ্যাকেট পরা এক ছেলে দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, চোখ দুটি ক্লান্ত কিন্তু আন্তরিক। ঠোঁটে হালকা হাসি। আমি জানি না কোনো বাসে উঠব, আশা মৃদুস্বরে উত্তর দিল। ছেলেটি হেসে বলল, আমি রাইহান ইসলাম। আমিও বৃত্তি নিয়ে পড়ি এখানে। বাবুদের মতো গাড়ি আমার জন্য আসে না। আমি সাধারণ বাসে যাই, চলো চাইলে একসাথে যাই। আশা সন্দিগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওর চোখে বিদ্রূপ বা ব্যঙ্গের ছাপ নেই, কেবল আন্তরিকতা। অবশেষে সে মাথা নাড়ল।
ঠিক আছে দুজনেই বেরিয়ে এল স্কুল থেকে। ভিজে রাস্তায় পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে তারা গেল লোকাল বাস স্ট্যান্ডে। রায়হান দেখিয়ে দিল, এই 4 নাম্বার বাসেই আমি যাই। তুমি যদি চাও এখান থেকে তোমার আবাসিক এলাকার মোহাম্মদপুরেও নামিয়ে দেবে বাস কাঁপতে কাঁপতে ভিড় ঠেলে এগোল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আসা দেখল ঢাকার ব্যস্ত সড়ক, ভেজা পোস্টার, রিকশার ঝিনি শব্দ আর দূরে ভেসে আসা আজানের ধ্বনি। পথে যেতে যেতে রায়হান কথা শুরু করল, তুমি জানো সবাই আমাদের ভিন্ন চোখে দেখে। আমি ড্রাইভারের ছেলে বলেই অনেক সময় অবজ্ঞা সহ্য করি। কিন্তু আমি শিখেছি সবাই একরকম না। এই স্কুলে একজন শিক্ষক আছেন যিনি সবসময় ন্যায্য আচরণ করেন আশা কৌতূহলী হল, কে তিনি? হাসিব স্যার। তিনি এখন লাইব্রেরি দেখাশোনা করেন। আগে নাকি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। ওনার চোখে ধনী গরিব কোনো পার্থক্য নেই। তিনি শুধু জ্ঞানের মর্যাদা বোঝেন আশা চুপচাপ শুনল। মনে মনে ভাবল হয়তো এই শহরে এমন একটি জায়গা আছে যেখানে সে নিঃশ্বাস নিতে পারবে, একটি নীরব লাইব্রেরি, বই আর চিন্তার ভেতর আশ্রয় খুঁজে পেতে। বাস থেকে নেমে রায়হান পথ দেখিয়ে দিল, ওই দিকেই তোমার হোস্টেল, 7 নম্বর ঘরটা তোমার জন্য বরাদ্দ। আশা ধীরে ধীরে এগোল। যাওয়ার আগে রায়হান মুচকি হেসে বলল, তুমি হয়তো অন্যদের চোখে বোকা, কিন্তু আমি বুঝি তুমি মোটেও বোকা নও আশা কিছুক্ষণ থমকে দাঁড়াল, তারপর নরম স্বরে বলল, হয়তো আমি আসলেই বোকা মানুষের সঙ্গে মিশতে, কিন্তু স্বপ্ন দেখায় আমি কখনোই বোকা হব না সেদিন থেকেই রায়হান হয়ে উঠল আশার একমাত্র আলো, একজন বন্ধু যে তাকে উপহাস করল না, বরং বোঝার চেষ্টা করল। দিনগুলো একে একে গড়িয়ে যাচ্ছিল। আশা রহমান ধীরে ধীরে বুঝতে শিখছিল এই শহুরে স্কুলে তার সবচেয়ে বড় শক্তি হল নীরবতা। যখন সবাই তাকে বিদ্রূপ করত সে মাথা নিচু করে থাকত। যখন শিক্ষকরা ইঙ্গিতে অপমান করতেন সে শুধু মৃদু হেসে উত্তর দিত। কিন্তু সেই নীরবতার ফাঁকে ফাঁকেই সে বন্ধু পেল, রায়হান। ক্যান্টিনের ভিড়ভাট্টা পেরিয়ে দুজনে বসত এক কোণে, যেখানে খুব কম মানুষ আসত। এক বিকেলে রায়হান ঠান্ডা চা নেড়ে নেড়ে বলল, তুমি যদি সবসময় বোকা সাজতে থাকো তুমি নিজেই ক্লান্ত হয়ে যাবে আশা জানালার বাইরে তাকাল। আকাশে মেঘ জমেছে। গলায় একরাশ ক্লান্তি মিশেছিল। হ্যাঁ, ক্লান্তি আছে। কিন্তু মানুষের জুতার ব্র্যান্ড দিয়ে যারা বুদ্ধি মাপে তাদের সঙ্গে তর্ক করার চেয়ে চুপ থাকা সহজ রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদুস্বরে বলল, তর্ক না হয় বাদই দাও, কিন্তু প্রমাণ তো দিতে পারো। চুপচাপ থেকে নয়, কাজের মাধ্যমে আশা প্রথমবার তার দিকে তাকাল। চোখে ছিল নরম আলোর ঝিলিক। তুমি মনে হয় শুধু ড্রাইভারের ছেলে নও রায়হান হেসে উঠল, একেবারে স্বাভাবিক উষ্ণ হাসি। না, আমি শুধু এক ছেলেই যে বাবার পুরনো রেডিওতে খবর শোনে আর স্বপ্ন দেখে তাদের বন্ধুত্ব নীরবে গভীর হল। তবুও বাইরের পৃথিবী থামল না। প্রতিদিন নতুন নতুন উপহাস, নতুন বিদ্রূপ। একদিন রিজিয়া ম্যাডাম ক্লাসে সবাইকে সাহিত্য থেকে কয়েকটি অনুচ্ছেদ পড়তে দিলেন। আশার পালা আসতেই পুরো ক্লাস চুপ করে তাকিয়ে রইল। সে ইচ্ছে করেই অস্পষ্ট স্বরে পড়ল, যেন কথাগুলো গলায় আটকে যাচ্ছে। হাসাহাসি ছড়িয়ে পড়ল। ক্লিও অনুকরণ করে দেখাল, আরেক দফা হাসির ঝড় উঠল। ম্যাডাম ঠোঁটে ব্যঙ্গের হাসি নিয়ে বললেন, সবাই তো জন্ম থেকে সুন্দরভাবে পড়তে শেখে না। হয়তো প্রথমে শিশুদের ম্যাগাজিন পড়া উচিত কথাগুলো ছুরির মতো বিঁধল আশার ভেতর। তবুও সে ভদ্রভাবে মাথা নাড়ল। ধন্যবাদ ম্যাডাম, আমি চেষ্টা করব। রাতের আধারে মোমবাতি জ্বালিয়ে সে খাতায় লিখল, শিক্ষিত মানুষও কখনো কখনো ন্যায্য আচরণ ভুলে যায়। আমি সব লিখে রাখব। একদিন তারা নিজেদের ভুল উত্তর দেখবে, যেমন পরীক্ষার খাতায় ভুল ধরা পড়ে তারপর খাতা বন্ধ করে শুয়ে পড়ল। জানালায় বৃষ্টির টুপটাপ শব্দ পড়ছিল। অন্ধকারে ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। কারণ সে জানত ঝড় যতই তীব্র হোক, অপেক্ষা করলে আকাশ আবারও ঝলমল করে উঠবেই। ঢাকার আকাশে সেদিন তারার ঝলকানি ম্লান হয়ে গিয়েছিল ঝা চকচকে আলোতে। শাহজালাল কলেজিয়েটের অডিটোরিয়াম সেজেছে এক অভিজাত উৎসবে, ক্লিও চৌধুরীর জন্মদিনের পার্টি। ক্রিস্টালের ঝাড়বাতি, সোনালি টেবিল ক্লথ আর বিদেশি গোলাপের গন্ধে ভরে গেছে চারপাশ। ঢাকঢোল পিটিয়ে সবাইকে ডাকা হয়েছে, তবে ডাকেনি কেবল দুজনকে, আশা আর রায়হানকে। ক্লাসে সেদিন রিজিয়া ম্যাডাম ঘোষণা করেছিলেন,
আজ রাতে পার্টিতে সবাই উপস্থিত থাকবে। এটা শিখবার সুযোগ, উচ্চ সমাজে কিভাবে চলাফেরা করতে হয় গিয়ে। তারপর এক চিলতে হাসি দিয়ে যোগ করেছিলেন, অবশ্য কিছু শিক্ষার্থীর জন্য এই অনুষ্ঠান প্রযোজ্য নয় গিয়ে। সব চোখ তখন ঘুরেছিল পেছনের বেঞ্চের দিকে, যেখানে বসেছিল আশা আর রায়হান। তবুও ভাগ্যের পরিহাস, আশাকে যেতে হল। স্কুলের এক শিক্ষক, সমাজবিজ্ঞান স্যার, বলেছিলেন, তুমি বৃত্তিপ্রাপ্ত ছাত্রী। চাই বা না চাই, তোমাকে উপস্থিত থাকতে হবে। সমাজের সঙ্গে একীভূত হতে শিখতে হবে গি। ফলে সেদিন রাতে সেলাই করা পুরনো নীলচে ফ্রক পরে হাজির হল আশা। ফ্রকটা একসময় ছিল তার মায়ের পুরনো শাড়ি, এখন নতুন করে কেটে সেলাই করা হয়েছে। পায়ে জোড়া সস্তা স্যান্ডেল, যেগুলোর সোল প্রায় উঠে যাচ্ছে। চুল বেনি করা, কোনো প্রসাধনের ছোঁয়া নেই। রায়হানও এল, যদিও খুব অনিচ্ছায়। তার গায়ে ছিল পাশের হোস্টেলের এক ছেলের ধার দেওয়া জ্যাকেট, 2 সাইজ বড়, কিন্তু ইস্ত্রি করা। তারা দুজন একসাথে যখন অডিটোরিয়ামে ঢুকল, মুহূর্তেই ফিসফিসানি থেমে গেল। সবার চোখ ঘুরে গেল তাদের দিকে। কেউ বলল, এরা এসেছে? সত্যি? কেউ আবার হেসে উঠল। ওই ফ্রকটা নাকি থ্রিফ্ট দোকানের। ক্লিও মঞ্চের পাশে দাঁড়িয়েছিল, বিশাল কেকের সামনে। সে মিষ্টি হাসি নিয়ে এগিয়ে এল। ওহ, আশা, তুমি এসেছ? সত্যিই দারুণ সাহসী গে। আশা বিনয়ের সঙ্গে মাথা নাড়ল। আমন্ত্রণ না পেলেও সম্মান জানাতে এসেছি গি। ক্লিওর চোখে বিদ্রূপের ঝিলিক। আমন্ত্রণ তো তোমার ছিলেই না। তবে সমস্যা নেই, কখনো কখনো তো অতিথিও বিনোদন দেয়া গি। আশার পাশে দাঁড়ানো রায়হান মুঠি শক্ত করল, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই রিজিয়া ম্যাডাম ভিত চিরে এগিয়ে এলেন। অসাধারণ, আশা। গ্রামের মেয়ে আজ হোটেলের মতো পার্টিতে এসে সাহস দেখাল। যেন ঠিক মুরগি ঢুকে পড়েছে পাঁচতারা রেস্তোরাঁ। ভিড়ের মধ্যে আবার হাসির ঢেউ উঠল। শব্দগুলো বরফের মতো ঠান্ডা হয়ে বিঁধল আশার বুকে। তবুও সে মাথা উঁচু রাখল। গলা নরম করে উত্তর দিল, ধন্যবাদ ম্যাডাম। তবে গ্রামীণ মুরগিও জানে কখন ডানা মেলতে হবে। শুধু সময়ের অপেক্ষা গিয়ে। সেদিন রাতেই অডিটোরিয়ামের ঝলমলে আলো এক অদৃশ্য প্রতিজ্ঞা জন্ম নিল। হাসাহাসি, ব্যঙ্গ, তির্যক মন্তব্য, সবকিছু বুকের ভেতর জমা করল আশা। একদিন এই জমে থাকা শব্দগুলোই হবে তার শক্তির অস্ত্র। পার্টির রাত কেটে গেল, কিন্তু সেই অপমানের শীতল কাটা আশার বুক থেকে সরে গেল না। অডিটোরিয়ামের ক্রিস্টালের আলো, ফিসফিসানি, হাসাহাসি, সব যেন মাথার ভেতর প্রতিধ্বনির মতো বাজতে থাকল। পরদিন থেকে সে আরও নিঃশব্দ হয়ে গেল। ক্লাসে শিক্ষক ডাকলেও সে বিনয়ের সঙ্গে মাথা নত করত, যেন সত্যিই কিছু বোঝে না। সহপাঠীরা তার হাতের লেখা নিয়ে হাসাহাসি করত, কেউ বলত, এই গ্রাম্য মেয়েটা নাকি স্কুলের বোঝা গিয়ে। তবে রায়হান সবসময় পাশে থাকত। সেই প্রথম বলেছিল, আশা, যদি সবসময় নীরব থাকো, তারা ভেবে নেবে তুমি দুর্বল। অথচ আমি জানি তুমি দুর্বল নও গি। ক্লাস শেষ হলে অনেকেই ভিড় জমাত ক্যান্টিনে, মাঠে বা টিউশন শিক্ষকের চারপাশে। কিন্তু আশা একদিন হাঁটতে হাঁটতে চলে গেল স্কুলের পুরনো এক করিডোর ধরে। করিডোরের শেষে একটি ঘর, দরজা আধখোলা, ভেতরে ধুলো জমা তাক, পুরনো বই, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ। এটা স্কুলের পুরনো লাইব্রেরি। সেখানে বসেছিলেন এক বৃদ্ধ মানুষ। সাদা চুল, ঝুঁকে পড়া শরীর, কিন্তু চোখে অদ্ভুত এক তীক্ষ্ণতা। আজকালকার ছেলেমেয়েরা বইয়ের গন্ধ ভুলে গেছে। তুমি এসেছ? আশা লজ্জায় বলল, দুঃখিত স্যার, আমি ভেবেছিলাম ঘরটা ফাঁকা গি। বৃদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, আমি হাসিব স্যার। আগে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, এখন এই পুরনো লাইব্রেরি সামলাই। তুমি ভিন্ন। তোমার চোখে জিজ্ঞাসা আছে গি। আশার বুক কেঁপে উঠল। আপনি আমাকে চিনতে পারলেন? তোমার দাদু আব্দুল করিমের সঙ্গে আমি একসময় শিক্ষকতা করেছি। তিনি ছিলেন সৎ, দৃঢ় আর দয়ালু মানুষ। তুমি তার নাতুনি বলেই বুঝলাম গি। আশার চোখ ভিজে উঠল। মনে হল অচেনা এই শহরে অবশেষে একটি আশ্রয় পেল। সেদিন থেকে লাইব্রেরি হয়ে উঠল তার গোপন আশ্রম। সকালে ক্লাসের আগে, দুপুরে বিরতিতে, কিংবা বিকেলে স্কুল শেষে, যখনই সময় পেত সে চলে যেত বইয়ের ভেতর। গণিত, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, সব বই গিলতে লাগল। খাতায় খাতায় নোট ভরতে লাগল। বাইরের দুনিয়ায় সে এখনও কি বোকা মেয়ে, কিন্তু লাইব্রেরির নীরবতায় সে হয়ে উঠছিল অদৃশ্য এক যোদ্ধা। বইয়ের তাকের ধুলো ঢাকা পাতার ভেতর দিয়ে যেন আশা রহমান খুঁজে পেল নতুন এক পৃথিবী।
লাইব্রেরির অচেনা নীরবতায় সে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত। খাতার ভেতরে নোট লিখত, কখনো উদ্ধৃতি, কখনো সমীকরণ, আবার কখনো নিজের মনের গোপন কথা। একদিন বিকেলে হঠাৎ রায়হান তাকে খুঁজে পেল। সে দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। আশা মাথা নিচু করে মোটা ইংরেজি বই পড়ছে, আর দ্রুত হাত চালিয়ে লিখছে। চোখে এক ধরনের দীপ্তি। তুমি তাহলে প্রতিদিন এখানে লুকিয়ে বসে থাকো? রায়হানের কণ্ঠে ছিল মৃদু বিস্ময়। আশা মাথা তুলে মুচকি হেসে বলল, এখানেই আমি নিঃশ্বাস নিতে পারি। বাইরে সবাই শুধু বিচার করে, কিন্তু এখানে কেবল শব্দ আর নীরবতা গি। রায়হান ধীরে ধীরে এসে পাশে বসে পড়ল। তারপর ফিসফিস করে বলল, জানো, ক্লিও আর তার দল তোমাকে নিয়ে নতুন গুজব ছড়াচ্ছে। তারা বলছে তুমি নাকি স্কুল ফান্ড থেকে টাকা পেয়ে ভর্তি হয়েছ, আসল যোগ্যতা কিছুই নেই গি। আশা মৃদু হেসে উত্তর দিল, ওদের বিশ্বাসিত টাকা। যেটা চোখে পড়ে না সেটাই তাদের কাছে মিথ্যে গি। রায়হান চুপচাপ তাকিয়ে রইল তার চোখের দিকে। সেখানে ব্যথা ছিল, আবার এক অদ্ভুত দীর্ঘতাও। তবু আমি তোমাকে বিশ্বাস করি, সে বলল। আশা অবাক হল। কেন? রায়হান হালকা কণ্ঠে উত্তর দিল, কারণ আমি জানি যারা সত্যিকারের একা থাকে তাদের চোখে এমন আলো জ্বলে। তোমার নীরবতা আসলে দুর্বলতা নয়, শক্তি গি। সেদিন থেকে রায়হানও প্রায়ই লাইব্রেরিতে আসতে লাগল। তারা একসাথে বই পড়ত, আলোচনা করত। আশা তাকে সহজ পদ্ধতিতে গণিত বোঝাত, আর রায়হান ক্লান্ত হলে কবিতা পড়ে শোনাত। তাদের বন্ধুত্ব নির্বে বেড়ে উঠল, যেন কংক্রিটের ফাঁক গলে জন্ম নেয় ছোট্ট সবুজ গাছ। কিন্তু রাতগুলোতে আশার মনের মধ্যে চলত এক অস্থির যুদ্ধ। এক রাতে হঠাৎ সে স্বপ্ন দেখল, বড় একটি মঞ্চে দাঁড়িয়ে আছে, হাজারো চোখ তার দিকে। কিন্তু যখন মুখ খুল, কোনো শব্দ বেরোল না। চারপাশের লোকেরা হাসছিল। সে ঘুম ভেঙে ঘামতে ঘামতে উঠে বসল। ঠিক তখনই মোবাইলে ভেসে উঠল রায়হানের মেসেজ। আমি তোমার নামে একটি প্রবন্ধ জাতীয় প্রতিযোগিতায় পাঠিয়েছি। ছদ্মনামে। বিষয়, শিক্ষায় ন্যায় বিচার। কিছু ভাববে না, শুধু লিখে যাও। আশা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, যদি তারা আমার কণ্ঠ না শোনে, তবে আমার লেখা একদিন তাদের কপাটে করা নাড়বে গি। ঢাকার আকাশ সেদিন ছিল অদ্ভুত রকমের ভারী। শাহজালাল কলেজিয়েটের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে মধ্যবর্তী পরীক্ষার সময়সূচি। করিডোরে হইচই, কে কোনো টিউটর নেবে, কোথায় সম্ভাব্য প্রশ্ন ফাঁস পাওয়া যাবে, সব নিয়ে আলোচনা। কিন্তু আশা রহমান শান্তভাবে বসেছিল স্কুলের পেছনের ছোট বাগানে। এর উপর রাখা পুরনো খাতা, ভেতরে রঙিন দাগ আর অসংখ্য টিকা। সে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। তার কাছে এ পরীক্ষা শুধু পড়াশোনার নয়, এ যেন ধৈর্যেরও পরীক্ষা। রায়হান পাশে বসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি কেন ইচ্ছে করেই নম্বর কম রাখছ? সবাই ভাবে তুমি দুর্বল। যদি প্রথমেই দেখিয়ে দাও তুমি সেরা, তাহলে তারা চুপ করবে গি। আশা খাতা বন্ধ করল, তারপর নরম গলায় বলল, এখনও সময় আসেনি। ওরা মাথা যত উঁচু করবে, পড়ে যাওয়ার সময় তত বেশি আঘাত পাবে গি। দুদিন পর পরীক্ষা শুরু হল। প্রথম দিনে পুরো ক্লাস নীরব। কলমের খসখস শব্দ আর ঘড়ির টিকটিক ছাড়া কিছু নেই। আশা দ্রুত উত্তর লিখে ফেল, কিন্তু ইচ্ছে করেই ধীরে ধীরে খাতা ভরল। এমনকি হাতের লেখা একটু কাঁপানো রাখল, যেন সে গড়পড়তা ছাত্রী। কিন্তু দ্বিতীয় দিনে সব গোপন কৌশল ভেঙে গেল। রসায়নের পরীক্ষায় প্রশ্ন ছিল ভয়ঙ্কর কঠিন। অনেকেই ক্যালকুলেটরে গিয়ে আটকে গেল, ক্লিও তো ঘামতে ঘামতে খাতা ফাঁকা রেখেই বসে রইল। অথচ আশা মাত্র 10 মিনিটেই সমাধান লিখে ফেল। শিক্ষক এন্ডাহ ম্যাডাম দূর থেকে ওর খাতা লক্ষ্য করছিলেন। পরীক্ষার শেষে ডাকলেন, আশা, একটু দাঁড়াও। পুরো ক্লাস বেরিয়ে গেল, কিন্তু সে রয়ে গেল। এন্ডাহ ম্যাডামের চোখে স্পষ্ট সন্দেহ। তুমি কি নিশ্চিত সব উত্তর নিজে লিখেছ? এত দ্রুত, এত নিখুঁত সমাধান, এটা অস্বাভাবিক। আশার বুক কেঁপে উঠল, তবু দৃঢ় গলায় বলল, হ্যাঁ ম্যাডাম, আমি নিজেই করেছি গে। কিন্তু ম্যাডাম তীর্যকভাবে হাসলেন। খুব শিগগিরই আমরা বুঝব। তোমার খাতা আবার পরীক্ষা হবে। যদি নম্বর বেশি হয়, তোমাকে বিশেষ টেস্ট দিতে হবে গি। ক্লিও করিডোরে দাঁড়িয়ে সব শুনে ফেল। মুখে বিষাক্ত হাসি নিয়ে ফিসফিস করল। শেষমেশ ধরা পড়ল গ্রাম্য মেয়ের নকলগু। আশা ধীরে ধীরে বেরিয়ে গেল করিডোরে। হাত মুঠো করে রেখেছিল, চোখে জ্বালা। জীবনে অনেকবার অপমান সহ্য করেছে, কিন্তু এবার আঘাতটা ছিল আলাদা।
কারণ এবার তাকে সন্দেহ করেছে একজন শিক্ষক। সেই সন্ধ্যায় লাইব্রেরিতে গিয়ে বসেছিল সে, কিন্তু বই খুলল না। হাসিব স্যার কাছে এসে বললেন, আজ বই পড়ছ না কেন? আশা চুপচাপ মাথা নিচু করল। আজ আমাকে নকলের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে স্যার। বৃদ্ধ শিক্ষক গভীরভাবে তাকালেন। তাহলে কি অনুভব করছ? আশা উত্তর দিল, রাগ নয়, কষ্ট হচ্ছে, কারণ আমাকে জানার আগেই তারা রায় দিয়ে দিলবি। হাসিব স্যার তাক থেকে একটি পুরনো বই বের করে তার হাতে দিলেন। মাঝখানের পাতায় দাগ টানা ছিল। যারা সত্যকে ভয় পায় তারা বোঝার আগেই আক্রমণ করে কি। তিনি ধীরে ধীরে বললেন, আশা, কখনো কখনো ভুল বোঝাবুঝি সহ্য করতে হয়। সময় একমাত্র সত্যকে নগ্ন করে দেয়। আশার চোখ ভিজে উঠল। কিন্তু সেই অশ্রুর ভেতরেই জ্বলে উঠল অগ্নিশিখা। সেই রাতেই হোস্টেলের ছোট্ট ঘরে বসে আবার বের করল প্রবন্ধ প্রতিযোগিতার খসড়া। প্রতিটি শব্দ শান দিচ্ছিল তলোয়ারের মতো। কারণ সে জানত, যদি কণ্ঠকে স্তব্ধ করা হয় তবে কলমই হবে তার অস্ত্র। কয়েক সপ্তাহ পর ঢাকার এক বিশাল অডিটোরিয়ামে আয়োজন করা হল জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে সারি সারি আলোকসজ্জা, সামনের আসনে মন্ত্রী, শিক্ষাবিদ আর বিভিন্ন স্কুল, কলেজের প্রতিনিধি। আশা রহমান তখনও জানত না তার লেখা ছদ্মনামে পাঠানো খিলারাজ ধর্মা প্রথম পুরস্কার পেয়েছে। সে শুধু ভেবেছিল রায়হান হয়তো মজা করেছে। কিন্তু সেদিন মঞ্চের বিশাল পর্দায় যখন ঘোষণা হল, এ বছরের জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে লারাজ ধর্মাগ্নি, পুরো হলে গুঞ্জন শুরু হল। অনেকে অবাক, অনেকে নাম চিনতে পারছে না। তখন মঞ্চের সঞ্চালক ঘোষণা করলেন, দয়া করে লেখক নিজে উঠে দাঁড়ান। পিছনের সারি থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল আশা। এক মুহূর্তে হাজারো চোখ তার দিকে ফিরল। ফিসফিসানি শুরু হল, ওই তো গ্রাম্য মেয়েটা গিয়ে, এ কিভাবে সম্ভব? আশা ধীর পায়ে মঞ্চে উঠল। বুক ধড়ফড় করছিল, কিন্তু কণ্ঠ ছিল দীর্ঘ। পুরস্কার গ্রহণের পর সে মাইক্রোফোনের সামনে দাঁড়াল। আমার প্রবন্ধে আমি লিখেছিলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা এক বিশাল মঞ্চের মতো, যেখানে ধনী ছাত্রছাত্রীরা সহজেই সামনে বসার সুযোগ পায়। কিন্তু দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য সেই আসন পেতে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। আমাদের টেবিল, আমাদের খাতা, আমাদের সুযোগ, সবকিছু যেন প্রমাণের শৃঙ্খলে বাঁধাগু। অডিটোরিয়ামে নিস্তব্ধতা নেমে এল। প্রতিটি শব্দ যেন কেটে যাচ্ছিল মানুষের হৃদয়ে। সে আরও বলল, আমি এখানে জিততে আসিনি। আমি এসেছি কণ্ঠহীনদের কণ্ঠস্বর শোনাতে। যদি আজ একজন মানুষও বোঝে যে সমান সুযোগ ছাড়া প্রতিভা বিকশিত হয় না, তবে আমার জয় সার্থক। কয়েক সেকেন্ড নিস্তব্ধ থাকার পর পুরো হল করতালিতে ফেটে পড়ল। মঞ্চের সামনের সারিতে বসা শিক্ষামন্ত্রী উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। শাহজালাল কলেজিয়েটের শিক্ষকরাও হতভম্ব। রিজিয়া ম্যাডাম চুপচাপ বসেছিলেন, মুখে কোনো শব্দ আসছিল না। অবশেষে তিনি ধীরে ধীরে ফিসফিস করলেন, আমি ভাবিনি ও এতদূর যেতে পারবে। ক্লিওর চোখে ক্ষোভ, অবিশ্বাস। কিন্তু করতালির শব্দে তার হাসি জমে গেল ঠোঁটে। রায়হান পেছনের সারি থেকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল প্রাণভরে। তার চোখে গর্বের ঝিলিক। সেদিন রাতেই আশা বুঝল, যতই অন্ধকার থাকুক, সত্যের আলো একসময় পথ খুঁজে নেয়। আর সেই আলোই মানুষের চোখ খুলে দেয়, যদিও দেরি হয়। জাতীয় প্রতিযোগিতার মঞ্চ থেকে নেমে আসার পর থেকে আশার চারপাশ যেন পুরোপুরি বদলে গেল। করিডোরে যে চোখগুলো একসময় তিরস্কার আর ব্যঙ্গ ছুড়ত, এখন সেসব চোখেই ভেসে উঠল বিস্ময় আর কৌতূহল। কিন্তু এর পেছনে ফিসফিসানি থামল না। ও নিশ্চয়ই মিডিয়ার সাহায্যে নাম করেছে। শুনেছি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাকি বিশেষভাবে ওকে পছন্দ করে। এসবই প্রচারের চালাকি। আশা আবারও নীরব রইল। সে জানত, প্রশংসা হোক বা গুজব, কথার ধার একই রকম কেটে যায়। একদিন ক্লাসে উপস্থাপনার সময় শিক্ষক সবাইকে বললেন, তোমাদের অনুপ্রেরণার ব্যক্তিত্ব বেছে নাও এবং 5 মিনিটে উপস্থাপন করো। প্রথমে উঠল ক্লিও। সে গর্বভরে বলল, আমার অনুপ্রেরণা আমার খালা, যিনি আন্তর্জাতিক এক কোম্পানির সিইও। তার মতো আমি একদিন বড় ব্যবসায়ী হব। সবার করতালি। তারপর রায়হানের পালা এল। সে কোনো স্লাইড সাজাল না, শুধু একটি সাদা স্ক্রিনে একটি বাক্য লিখল। সবচেয়ে সত্যিকারের আলো জন্ম নেয় অন্ধকার থেকেই। ক্লাসে ফিসফিসানি শুরু হল। শিক্ষক জিজ্ঞেস করলেন, তাহলে তোমার অনুপ্রেরণা কে?
রায়হান শান্ত কণ্ঠে বলল, আমার অনুপ্রেরণা হল আমাদেরই সহপাঠী আশা রহমান গু। মুহূর্তেই পুরো ক্লাস স্তব্ধ। কিছুজন অবিশ্বাসে ফিসফিস করল, কেউ আবার ঠোঁট বাঁকিয়ে হাসল। আশার বুক কেঁপে উঠল। তার মনে হল গোপন ক্ষত এক ঝটকায় খুলে গেল। ক্লাস শেষে সে রায়হানকে থামাল। তুমি এটা করলে কেন? জানো না এতে ওরা আরও বিদ্রূপ করবে? রায়হান মৃদু হেসে বলল, ওরা বিদ্রূপ করবেই, কিন্তু একবার তো সত্যিটা বলা দরকার ছিল। আশার গলা কাঁপছিল। তুমি জানো না আমি কতটা কষ্টে আছি। তুমি আমার সেলাই করা মুখোশ ছিঁড়ে ফেললে গি। রায়হান চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে অপরাধবোধ স্পষ্ট। আশা মুখ ঘুরিয়ে হেঁটে চলে গেল। করিডোরের জানালা দিয়ে আসা আলো তার চোখে ভিজে ওঠা অশ্রু ঝিলমিল করছিল। সে মনে মনে বলল, হয়তো একদিন মুখোশ খুলব, কিন্তু সময়টা আমি বেছে নেব। আমার ক্ষতকে কারো সামনে প্রদর্শনীতে পরিণত করব না। কি জাতীয় প্রতিযোগিতার সাফল্যের কয়েকদিন পরেই হঠাৎ ঝড় নেমে এলো শাহজালাল কলেজিয়েটে। এক সকালে সমাবেশে দাঁড়িয়ে রিজিয়া ম্যাডাম কড়া গলায় ঘোষণা দিলেন, আমাদের প্রতিষ্ঠানে এক ছাত্রীকে নিয়ে মারাত্মক অভিযোগ উঠেছে। তার পরীক্ষার খাতা নিয়ে প্রশ্ন আছে। তাই সত্য প্রমাণের জন্য তাকে আলাদা পরীক্ষা দিতে হবে, একেবারে বিশেষ নিয়মে গি। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হল। কার নাম সেটা সবারই জানা। চোখ ঘুরে গেল পেছনের বেঞ্চের দিকে, আশার দিকে। ক্লিও ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করল, এবার দেখা যাবে আসলেই কত বড় প্রতিভাগী। পরদিন সকালেই আয়োজন করা হল বিশেষ পরীক্ষা। কক্ষের দরজা বন্ধ, ভেতরে কেবল দুটি পর্যবেক্ষক শিক্ষক। টেবিলে মোটা প্রশ্নপত্র রাখা হল। এটা সাধারণ প্রশ্ন নয়, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মানের সমীকরণ, জটিল যুক্তির ধাঁধা। একজন শিক্ষক কঠোর গলায় বললেন, কোনো ক্যালকুলেটর নাই, কোনো নোট নাই, কেবল কলম আর কাগজ। আশা শান্তভাবে মাথা নাড়ল। টেবিলে বসে কলম ধরল। বাইরে করিডোরের সহপাঠীরা কান পাতল, ভেতরে কি হচ্ছে জানতে। প্রথম সমীকরণে তার কপালে ঘাম জমল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার ভেতরের লুকোনো শক্তি জেগে উঠল। প্রতিটি ধাপে পরিষ্কার করে লিখতে লাগল, যেন পুরো সমাধান পথটা চোখের সামনে আঁকছে। সময় গড়াতে লাগল। 1 ঘণ্টা, 2 ঘণ্টা। পর্যবেক্ষকরা বারবার একে অপরের দিকে তাকালেন। মেয়েটি থেমে নেই, ধীরে ধীরে কিন্তু নিখুঁতভাবে প্রতিটি প্রশ্নের উত্তর লিখে যাচ্ছে। শেষ ঘণ্টা বাজতেই আশা কলম রেখে দিল। খাতাটা মোটা হয়ে উঠেছে সমাধানে ভরতে ভরতে। সে গভীর শ্বাস নিল, তারপর চুপচাপ উঠে দাঁড়াল। করিডোরের বাইরে দাঁড়িয়ে থাকা ক্লিও হেসে উঠল। দেখা যাক এবারও কি অভিনয় চলে গি। আশার চোখে ছিল কোনো ভয় নাই, কেবল শান্ত দৃঢ়তা। সে মনে মনে বলল, আজ আমার খাতা কথা বলবে। এবার আর মুখোশ নয় গি। কয়েকদিনের অপেক্ষার পর অবশেষে সেই মুহূর্ত এল। শাহজালাল কলেজিয়েটের অডিটোরিয়ামে সব ছাত্রছাত্রী, শিক্ষক আর অভিভাবকদের ডাকা হল। মঞ্চে দাঁড়ালেন প্রধান শিক্ষক, পাশে রিজিয়া ম্যাডাম আর অন্য শিক্ষকরা। চারদিকে নিস্তব্ধতা। প্রধান শিক্ষক গম্ভীর গলায় বললেন, আমরা বিশেষ পরীক্ষার ফলাফল পেয়েছি। অভিযোগ উঠেছিল যে আশা রহমান নকল করে বা প্রতারণা করে ভালো ফল করছে। তাই আমরা তাকে আন্তর্জাতিক মানের প্রশ্নপত্র দিয়ে আলাদা পরীক্ষা নিতে বাধ্য হয়েছিলাম। হলঘরের শ্বাসরুদ্ধ পরিবেশ। সবাই অপেক্ষা করছে। প্রধান শিক্ষক কাগজ থেকে চোখ তুললেন। ফলাফল এসেছে 100 ভাগের 100। একটিও ভুল নয় গে। পুরো হলঘর মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে ফিসফিসানি শুরু হল। কারো চোখে বিস্ময়, কারো চোখে লজ্জা। প্রধান শিক্ষক গলায় দ্বিধাতা এনে বললেন, আমরা স্বীকার করছি, আমরা ভুল করেছি। আশাকে সন্দেহ করে আমরা তার আত্মসম্মানে আঘাত করেছি। আজ স্কুল প্রশাসনের পক্ষ থেকে তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি গি। সবাই তাকাল রিজিয়া ম্যাডামের দিকে। তিনি কাঁপতে কাঁপতে মাইক্রোফোন ধরলেন। চোখ ভিজে উঠেছে। আশা, আমি তোমাকে ভুল বুঝেছি। শিক্ষক হিসেবে আমার এটা করা উচিত ছিল না গি। আশা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার কণ্ঠ শান্ত, কিন্তু শব্দে অদ্ভুত শক্তি। আমি কষ্ট পেয়েছিলাম ম্যাডাম। কষ্টটা নকলের অভিযোগে নয়, বরং আমাকে না জেনেই এত বড় রায় দেওয়া হয়েছিল বলে। শব্দগুলো আঘাত করেছিল কারণ সেগুলো বলা হয়েছিল তাদের সামনে, যারা কখনো আমাকে জানতেই চায়নি গি। পুরো হল নীরব।
কেউ চোখ নামিয়ে ফেল, কেউ হকচকিয়ে তাকিয়ে রইল। এক মুহূর্ত পরে করতালির ঝড় উঠল। কিন্তু আশার চোখে কোনো উল্লাস ছিল না। শুধু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আর ঠোঁটে ফিসফিস করল। আমার যুদ্ধ শেষ নয়, এ তো কেবল শুরু। কি সেই প্রকাশ্য ক্ষমা চাওয়ার পর শাহজালাল কলেজিয়েটের পরিবেশ যেন বদলে যেতে শুরু করল। সংবাদপত্রে আর টেলিভিশনে খবর হল, বৃত্তিপ্রাপ্ত গ্রামীণ ছাত্রী জাতীয় মঞ্চে প্রমাণ করল যোগ্যতা গু। সাংবাদিকেরা তার সাক্ষাৎকার নিতে এল। ক্যামেরার সামনে আশা রহমান শান্ত গলায় বলল, আমার লক্ষ্য কখনো জেতা নয়। আমার লক্ষ্য ছিল প্রমাণ করা, সুযোগ যদি সমান হয়, তবে প্রতিভা নিজেই আলো ছড়াবে। তার উত্তর সেদিনই ভাইরাল হল। সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ প্রশংসা করল। স্কুলে নতুন এক আলোচনা শুরু হল, সমতার সুযোগ। শিক্ষকদের মধ্যে কেউ কেউ বললেন, ভবিষ্যতে যেন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সঙ্গে আর ভেদাভেদ না করা হয়। রিজিয়া ম্যাডাম নিজেই প্রথম এক সভায় দাঁড়িয়ে স্বীকার করলেন, আমাদের চোখে পক্ষপাত ছিল। শিক্ষার্থীর আসল পরিচয় তার আর্থিক অবস্থা নয়, তার জ্ঞান আর চরিত্র। অন্যদিকে ক্লিও চৌধুরী প্রথমবারের মতো চুপ হয়ে গেল। করিডোরে বিদ্রূপের বদলে সে নীরব দৃষ্টি নিক্ষেপ করত। কখনো কখনো সে ঠোঁট কামড়ে তাকিয়ে থাকত আশার দিকে, হয়তো ঈর্ষা, হয়তো বিস্ময়। রায়হান এক বিকেলে বলল, দেখছ, তোমার নীরব যুদ্ধ শব্দে পরিণত হয়েছে। পুরো স্কুল বদলে যাচ্ছে গি। আশা মৃদু হাসল। হাতে ধরা ছিল সেই পুরনো খাতা, যেখানে সে প্রতিদিন নিজের অনুভূতি লিখত। খাতার ভেতরে লিখল, শব্দের চেয়েও শক্তিশালী হল আচরণ। যখন মানুষ প্রতিদিন সম্মান করতে শেখে, তখনই প্রকৃত বদল শুরু হয়। হাসিব স্যার তাকে একদিন বললেন, তুমি এখন কেবল একজন ছাত্রী নও, তুমি এক উদাহরণ। আশা বিনয়ী চোখে তাকাল। স্যার, আমি উদাহরণ হতে চাই না। আমি শুধু চাই, আর কোনো মেয়েকে যেন বোকার মুখোশ পরে বাঁচতে না হয়। সেদিনই সে বুঝল, তার যুদ্ধ ব্যক্তিগত সীমা ছাড়িয়ে সমাজের দিকে এগিয়ে গেছে। পরীক্ষা আর কোলাহলের ভিড় শেষে এলো সেমিস্টার বিরতি। আশা রহমান ট্রাকের পেছনে চা পাতার বস্তার উপর বসে ফিরছিল নিজের গ্রামে, সিলেটের সবুজ ঢালে। কাঁচা রাস্তায় ট্রাক দুলছিল, বাতাসে ভেসে আসছিল কাঁচা চা পাতার গন্ধ। গ্রামে পৌঁছাতেই তাকে ঘিরে ধরল ছোট ছোট শিশু, প্রতিবেশীরা। কেউ বলল, আমাদের আশায় এখন ঢাকা শহরে নাম করছে গি। কারো চোখে বিস্ময়, কারো চোখে গর্ব। তার মাটির ঘরে টিনের ছাদটা মেরামত করে দিয়েছিল পাড়া প্রতিবেশী। দরজার সামনে দাঁড়িয়েছিলেন দাদু আব্দুল করিম। অন্ধ চোখে হাত বাড়িয়ে নাতনিকে খুঁজলেন। আশা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। দাদু কাপা কণ্ঠে বললেন, তুই জিতেছিস রে, কিন্তু মনে রাখিস, তোর আসল শক্তি তোর ভেতরেই। বাহবা সাময়িক, কিন্তু মলাট ছাড়া বইয়ের মতো ফিকে হয়ে যায়। তুই যেন সবসময় পুরনো বইয়ের গন্ধ ভালোবাসিস, বাহাবার নয় গে। রাতে গ্রামীণ আকাশে হাজারো তারা ঝলমল করছিল। চা বাগানের সীমানায় বসে আশা তার পুরনো খাতা খুল। মৃদু বাতাসে পাতাগুলো উল্টে গেল। সে লিখল, আজ আমি জানি, মঞ্চ আর করতালির জন্য বাঁচতে হয় না। বাঁচতে হয় সেই মুহূর্তের জন্য, যখন আমার দ্বিধাতা কারো চোখ খুলে দেয়। যদি আমার যাত্রা একজন মানুষকেও ন্যায়বিচারের কথা ভাবতে শেখায়, তবে আমার জীবন সার্থক। সে কলম নামিয়ে আকাশের দিকে তাকাল। মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আর চিরকাল মুখোশ পরে থাকব না। তবে সময় আমিই বেছে নেব। একদিন সঠিক সময়ে আমি ডানা মেলব, ঝটকে সঙ্গী করে কি। দূরে রাতের আধারে বেজে উঠল পোকাদের ডাক। আর তার বুকের ভেতরে জন্ম নিল এক নতুন শান্তি, একটি যাত্রার সমাপ্তি, আবার আরেকটি যাত্রার সূচনা।